নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যাহিক জীবনে গ্রহ নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বারবার বলে থাকি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং এই যে ভাবগত কানেকশান, 12টা ভাব রয়েছে, এই ভাবের কিন্তু অধিপতি রয়েছে সেই অর্থাৎ সেখানে 7টা কিন্তু গ্রহের কানেকশান। অর্থাৎ যে 9টা গ্রহ বললাম তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, আর বাকিগুলো কিন্তু তারা যথেষ্ট প্রভাব তাদের মধ্যে রয়েছে। আজকে যে আলোচনা করব আমাদের জন্মছকের নেটাল চার্টের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তৃতীয় থেকে যোগাযোগ, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি জানবেন আপনাদের মারক ভাব। তাই মারক ভাবের যিনি অধিপতি তাকে নিয়ে আজকের আলোচনা করব, এবং এই মারকভাবে কত রকমভাবে আপনাদেরকে সমস্যা দিতে পারে, এবং এর জন্য যে গ্রহ খুব পাওয়ারফুল কানেকশান আপনাদেরকে দেয়, এবং তার জন্যই তাকে ওই মারক ভাবেরই অধিপতি করা হয়েছে। তাই সেই গ্রহ সেটা অন্য না, সেটা বুধ গ্রহ। আপনারা জানেন বুধ গ্রহ আমরা বলি বালক গ্রহ, কিন্তু এই বুধ গ্রহের কখন কোথায় ভালো হয়, কোথায় ভালো ফল দেয়, কোথায় খারাপ ফল দেয়, সেগুলো নিয়েও আলোচনা করব। বুধের প্রতিকার হিসাবে কোন জিনিসটা বিশেষ করে গ্রহণযোগ্য হয়, এবং আপনার ক্ষেত্রে তার প্রতিকার হিসাবে কোন জিনিসটা দিলে পরে আপনার প্রতিকারটা কার্যকারী ভূমিকা নেবে, সেগুলো নিয়েও কিন্তু আজকের আলোচনা থাকবে। প্রথম অবস্থায় দেখুন, বুধ গ্রহ যেটা বলছিলাম তৃতীয়পতি, অর্থাৎ নেটাল চার্টের তৃতীয় ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি, দুটোই হচ্ছে মারক ভাব। তাই মারক ভাবের অধিপতি করা হয়েছে তাকে, কারণ তার মধ্যে বুদ্ধি রয়েছে, তার মধ্যে ধৈর্য রয়েছে, তার মধ্যে কিন্তু সহনশীলতা রয়েছে। এই তিনটে কাজ, এই তিনটে শক্তিকে কাজে লাগিয়ে সে কিন্তু ওই মারক ভাবকে কন্ট্রোল করতে পারে। তাই কিন্তু সেখানে নেটাল চার্টে তাকে সেই জায়গার অধিপতি করা হয়েছে। এছাড়া কি আছে বলছে, বুধ যোগাযোগের জায়গা তৈরি করে দেয়। একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার যোগাযোগটা মেন, তাই বুধ যোগাযোগের জায়গাটা তৈরি করে দেয়, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন যোগাযোগ। এছাড়াও কি না, আপনার কর্মসূত্রের যোগাযোগ, কর্ম আপনি পাবেন কি না, হঠাৎ করে একটা যোগাযোগ আসলো, সেক্ষেত্রে আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেলেন, তারপর হয়তো কর্মটা পেয়ে গেলেন। এই যে যোগাযোগ কানেকশানটা থার্ড হাউস থেকে দেয়, তৃতীয় ভাব থেকে দেয়। তাই সেই যোগাযোগের জায়গাটা বুধ দেয়, ব্যবসা বাণিজ্য, কর্মযোগ সব ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু বুধই দেয়। বুধ আপনার সঙ্গে আপনার বিবাহের জায়গাটাও, অর্থাৎ আপনার সঙ্গে আপনার যে লাইফ পার্টনার তার সঙ্গে বিবাহের যোগাযোগটাও কিন্তু এই বুধ করিয়ে দেয়। একজনের সাথে অন্যজনের সম্পর্ক, ইচ্ছা শক্তি, কোনো কিছু শেখার আর ইচ্ছা এবং আত্মশক্তি, এগুলো বুধ দিয়ে থাকে। তাই বুধ কিন্তু যথেষ্ট আমাদের জন্মছকের পাওয়ারফুল জায়গায় থাকতে হয়। উপস্থিত বুদ্ধি বুধ দিয়ে থাকে। বুধ অর্থ নিয়ে আসার জায়গাকে তৈরি করে। সেই জন্য এক কথায় বলা হয় যে আপনার অ্যাপ্লিকেশন পাওয়ারটাকে বুধ কন্ট্রোল করে। আপনি কোন সময় কি পরিস্থিতিতে আপনি আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করবেন, আপনার নিজস্ব অভিজ্ঞতাকে অ্যাপ্লাই করবেন, সেটা বুধ কন্ট্রোল করে। সেই অ্যাপ্লিকেশন বুধ দেয়। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জ্ঞান থাকতে পারে, কিন্তু সেই জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা বুধ দেয়, এবং তার কারণে আপনার অর্থ নিয়ে আসে। সেই জন্য বুধের অবশ্যই অনেক 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 গুণ রয়েছে। তাই বুধ যদি কোনো রকমের সমস্যা হয়, দেখবেন অনেক জাতক জাতিকারা বুদ্ধি মনে রাখতে পারে না, বুদ্ধির জায়গায় একটু কম হয়ে যায়। স্মৃতিশক্তি, যেটা মনে রাখার ক্ষেত্রে খুব প্রবল ভূমিকা নেয়, তার সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়। এবং কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা শক্তি থাকে না, দেখবেন অনেক জাতক জাতিকার ইচ্ছা নেই, বাবা মা তাকে ঠেলে 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 দা করাচ্ছে, তাতে কি হয়, তাহলে সেই জায়গাগুলো কিন্তু বুধ সেগুলো কন্ট্রোল করে। বিচার বুদ্ধি বুধ দেখে, বুধের জায়গায় রয়েছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের জায়গাও কিন্তু বুধের জায়গা রয়েছে, কারণ বুধ কিছু গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, যেটা পিটুটারি গ্ল্যান্ড, সেটা বুধের কন্ট্রোলে থাকে।
তাছাড়াও আরও কিছু গ্ল্যান্ড রয়েছে যেটা সম্পর্কের জায়গাকে কিন্তু উন্নত জায়গায় নিয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু বুধের কন্ট্রোলে থাকে। সেই জন্য বুধ কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি যে বুধের কার্যকারী ক্ষমতা নো ডাউট, এবং সেই জন্য আমরা বিশেষ করে যে স্টোনটা আমরা বিশেষ করে ধারণ করতে যাই বুধের জন্য, অবশ্যই সেটা আলোচনা করব, কিন্তু বুধের আরও কিছু বেশ পয়েন্ট আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। বলছে বুধ প্রথম অবস্থা, দেখুন বুধ যদি রবি কানেক্টেড হয়, আমরা জানি বুধাদিত্য যোগ হয়, এবং এই বুধাদিত্য যোগ জানবেন যে যদি মেষ রাশিতে হয়, মিথুন রাশিতে হয়, কন্যা রাশিতে হয় এবং সিংহ রাশিতে হয়, তাহলে সেই বুধাদিত্য যোগের 100% কার্যকারী হয়, এবং সেই সকল জাতক জাতিকা কিন্তু নো ডাউট যথেষ্ট বুদ্ধিমান হয়। তাই বুধ যদি রবিযুক্ত হয়, যেমন বুধাদিত্য যোগ হয়, আবার বুধের সঙ্গে শনিও কিন্তু যুক্ত হলেও সেখানে কোনো খারাপ প্রভাব নাই, তাদের ক্ষেত্রে অনেক উন্নত মানের জায়গা সে হোল্ড করতে পারে কর্মজীবনে। আবার বুধের সঙ্গে যদি শুক্র যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বলা হয় এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা লক্ষ্মী যোগ তৈরি হয়। তাহলে বুধ কিন্তু বালক গ্রহ হয়ে মোটামুটি বেশ কিছু বড় ধরনের গ্রহের সঙ্গে কানেকশান তাদের কিন্তু যোগাযোগ রোগ তৈরি করছে, এবং ভালো ভালো যোগ তৈরি করছে, এবং জীবনে এই সকল যোগগুলো প্রতিষ্ঠা পাওয়ার যোগ বলা হয়। এবং এই বুধকেও কিন্তু আবার এক সময় বলা হয় যে এরা যেমন বালক গ্রহ বলি না আমরা, তাই বলা হয় বালক বা রাজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যুবক বা রাজকুমার বলেও কিন্তু আখ্যা দেওয়া হয় এই বুধকে, কিন্তু সেখানে ডিগ্রিগত কানেকশন অবশ্যই দেখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আবার বুধকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নপুংসক গ্রহ বলা হয় কানেকশনের ওপর বেস করে। বুধ ষষ্ঠ ভাবের অধিপতি, বুধ নেটাল চ্যাটের ষষ্ঠ ভাবের অধিপতি, থার্ড হাউজের অধিপতি, মানে তৃতীয় ভাবের অধিপতি, সে দেখা গেল যে পঞ্চমে গিয়ে অবস্থান করছে, তার মানে ষষ্ঠের দ্বাদশে কানেকশন পাচ্ছে, সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে জায়গাকে ডিস্টার্ব করে দেয় বুধ। তাই ভালো যেমন রয়েছে খারাপও রয়েছে। আমরা আজকে বেশ কিছু নিয়ে আলোচনা করব, কারণ বুধ একমাত্র গ্রহ যে কিনা তার নিজস্ব ভাবে গিয়ে কিন্তু তুম্বস্থ হয়। তাই বলছে বুধ প্রথম অবস্থায় 15 ডিগ্রি পর্যন্ত কন্যা রাশিতে তুম্বস্থ হয়, এবং 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ তৈরি হয় কন্যা রাশিতে, মানে কতটা পাওয়ার। এবং অর্থাৎ এই বুধ গ্রহ নিচস্থ হয়ে যায় মীন রাশিতে গিয়ে, এবং এই মীন রাশিতে নিচস্থ হয় 1 থেকে 15 ডিগ্রির মধ্যে নিচস্থ হয়, কারণ এটা হচ্ছে দ্বাদশতম রাশি নেটাল চ্যাটের, এবং বুধ এখানে গিয়ে অবস্থান করলে এর ক্ষেত্রে মানে অর্থাৎ এই যে বললাম যে একটা তার মধ্যে যে একটা দায়িত্বশীলতা, তার মধ্যে দেখা গেলো যে একটা স্মৃতিশক্তির জায়গা, তার মধ্যে যে একটা কোনো মানে উদ্যোগ নিয়ে কোনো কিছু এগিয়ে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করে দেয় বুধ, এবং এরা সাধারণত সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এই জায়গাগুলো তৈরি করে, এবং কখনো কখনো যোগাযোগের জায়গাগুলো কিন্তু ড্যামেজ করে দেয় এই বুধ যদি নিচস্থ হয়ে যায়। তাহলে তার জন্য কি ধারণ করতে হবে? আমরা তো সাধারণত দেখি যে এই ক্ষেত্রে নিচস্থ হলে কি হয় একটু দেখে নিই। যে আমি যেমন উচ্চস্থ বা ভালো জায়গা থাকলে তো বললাম, কিন্তু নিচস্থ হলে বা বুধ যদি কোনো নেগেটিভ কোনো গ্রহের ভাইব্রেশন পাই, তাহলে সেক্ষেত্রে স্কিনের প্রবলেম আসে। আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে, তাই দেখবেন স্কিনের প্রবলেম হচ্ছে, দাঁতের প্রবলেম হচ্ছে, নার্ভের কিছু প্রবলেম তৈরি হচ্ছে, স্কিনের প্রবলেম দেখবেন যে একটা নির্দিষ্ট এজে না দেখবেন যে তার ব্রণ হচ্ছে, স্কিনের মুখের বিভিন্ন ধরনের ব্রণ তৈরি হচ্ছে, এবং কোনো ক্ষেত্রে ভয়েস পরিবর্তন করে দেয় বুধের কারণে। এবং সেই জন্য বুধ কিন্তু আপনার জন্মছকে কতটা পাওয়ার রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কাজের মধ্যেই যান, আপনি ব্যবসা করলে সেখানেও, আপনি সেলফ প্রফেশনে থাকলে পরে সেখানেও ভীষণ প্রয়োজন। এবং বুধের 3টে নক্ষত্র রয়েছে, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ। তাই ওই 27টা নক্ষত্রের কিন্তু অধিপতি রয়েছে ওই 9টা গ্রহই রয়েছে। তাই 3টে করে নক্ষত্র রয়েছে,
এই 3টে করে নক্ষত্র এক একটা কিন্তু গ্রহের কিন্তু কারকতা, অর্থাৎ এক একটা গ্রহ তাদের কিন্তু অধিপতি। তাই বুধের 3টে যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র হচ্ছে একটা অশ্লেষা নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, তৃতীয় হচ্ছে রেবতী নক্ষত্র। এই 3টি নক্ষত্র, আবার এই 3টি নক্ষত্র বলছে মানে এই নক্ষত্রে যদি জন্ম হয় কারোর, তাদের সেক্ষেত্রে কিন্তু আবার বলা হয় গণ্ডমূল নক্ষত্র। এই গণ্ডমূল বা গণ্ডমূল কিন্তু জাতক, মানে যে সকল জাতকের জন্ম হলো তাদের ক্ষেত্রে গণ্ডমূল জাতক বলা হয়। এবং এইটার প্রতিকার প্রতিবিধান না করলে একটা সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে না, আমি অন্য দিন করব। দেখুন, যে জায়গাগুলো বললাম, লক্ষ্মী যোগ বুধের সঙ্গে হয়, বুধাদিত্য যোগ বুধের সঙ্গে হয়, এই ধরনের যোগ তো অনেক কিছুই রয়েছে। বুধের প্রতিকারের জন্য আমরা সাধারণত দেখবেন যে ভালো উন্নত মানের পান্না দেওয়া হয়, এমারেল্ড। আপনি বিভিন্ন জায়গায়, সেটা আপনি বিভিন্ন জায়গার থেকে হয়, বিভিন্ন মাইন্ডসের ওপর ডিপেন্ড করে, কিন্তু কটা জিনিস অবশ্যই জানতে হবে যে ওই এমারেল্ডের মধ্যে কি কি আছে, কারণ ওর রাসায়নিক একটা গঠন রয়েছে। সেই রাসায়নিক গঠনের মধ্যে বলবে যে বেরিল, অর্থাৎ বেরিল একটা জিনিস রয়েছে যেটা বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, সেটা রাসায়নিক দ্রব্য ওর মধ্যে রয়েছে। কতটা রয়েছে তাই বলছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, যেটাকে বলা হচ্ছে রাসায়নিক সংকেত, যেটা বলছে Be3AI2, অর্থাৎ এটাকে বলা হচ্ছে Si036, এটাকে এর সাংকেতিক নাম। এবং এর একটা গ্র্যাভিটি আছে, মানে আপনি যে পান্নাটা ধারণ করছেন প্রত্যেকটার, আমি বারবার বলি যে একটা স্টোন ধারণ করা, তার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখে কালার হয়ে গেলেও মানে আপনি ওটা পান্নায় পড়েছেন সেটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এটা আপনাকে একটা জিনিস জানতে হবে যে ওর মধ্যে যে রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে, রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে, সেইগুলো কতটা আছে। আমাদের প্রত্যেকটা বডি মাইন্ড, আমার মিনারেল এবং রয়েছে, সে তার সঙ্গে কীভাবে কানেক্টেড, সেগুলো কিন্তু এটা এইভাবেই কানেক্টেড হয়, এবং যেটা লাইটের মাধ্যমে হয়। এবং এই বলছে যে হার্ডনেস, যেটা বলা হয় হার্ডনেস বা গ্র্যাভিটি, যেটা কি আছে বলা হচ্ছে 7.5 to 8 পর্যন্ত হয় এর হার্ডনেসটা বা গ্র্যাভিটি যেটাকে বলা হয়। আর এটা বলছে এর যে স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে, মানে একটা জেনারেলি অ্যাভারেজ যেটা থাকে 2.76, এবং এইভাবে কিন্তু এদের কিন্তু ইয়ে হয়। এবং এর ক্ষেত্রে একটা মানে বিচ্ছরণ যেটাকে বলা হয়, অর্থাৎ বিচ্ছরণ ক্লিয়ারিটি কতটা, এবং সেটার ক্ষেত্রে কিন্তু কতটা লো আছে, কতটা পয়েন্ট রয়েছে, 0.014, মানে এগুলো এক একটা করে পয়েন্ট। এটা আপনার যখন এটা একটা মাইন্ডসকে যখন আপনি যখন ইয়ে করবেন, এক্সাম করবেন, বা আপনাকে যেটা বিভিন্ন অথরাইজ কাউন্টারে গিয়ে এটাকে যখন মানে তার অথেন্টিসিটি মানে অর্থাৎ পিওরিটি কতটা কি আছে ওর মধ্যে, সেটা যখন বিচার করতে যাবেন তখন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আসবে, এবং সেটা বিচার্য বিষয়, এবং সেটাই তখনই হবে আপনার এটা পান্নার কার্যকারী। এবং এর মধ্যে যে মেন রাসায়নিক উপাদানটা থাকে সেটা হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, এটাই কিন্তু এর রাসায়নিক উপাদান, এবং এটাই আমাদের শরীরের মিনারেলের সঙ্গে কাজ করে, এবং এটাই আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে। এবং এরপরে হচ্ছে এছাড়াও কিন্তু মানে আপনি ধরুন স্টোন ধারণ করতে পারছেন না, স্টোন যত আপনি মানে আপনার ক্ষেত্রে অর্থ যত আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন তত কোয়ালিটি ভালো হবে, এটার কোনো বিকল্প হয় না, একটা জিনিস। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখবেন যে দশ মহাবিদ্যা নিয়ে আলোচনা করি। এই যে পান্না একটা স্টোন, তার একটা কার্যকরী, সেটা বডিকে এফেক্ট করে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা বুধের যে ইষ্ট দেবী রয়েছেন, আমরা সেই বুধের ইষ্ট দেবীকেও যদি শরণাপন্ন হয়, তার যে মন্ত্র রয়েছে সেটা যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করে তাকে যদি আমরা নিষ্ঠার সঙ্গে বিভিন্নভাবে
পূজা পাঠ করে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেই প্রতিকারের মধ্যেও যদি যাই, নিষ্ঠার সঙ্গে তাকে পুজো পাঠ করে এবং হোম যজ্ঞের মাধ্যমে সেই গ্রহের যে সমস্যা সেটা যদি প্রতিকার প্রতিবিধান করি, তাহলেও কিন্তু সেই বুধের প্রতিকার প্রতিবিধান হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই মন্ত্রপাঠ রয়েছে এবং তাছাড়া অন্যান্য ক্রিয়াগুলো রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোন দেবী? তাই ষোড়শী দেবী মা নীল, অর্থাৎ বলা হচ্ছে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী বা মাতা ষোড়শী তিনি হচ্ছেন দশম মহাবিদ্যার তৃতীয় দেবী এবং এই তৃতীয় দেবী তিনিই হচ্ছেন বুধের ইষ্ট দেবী। তাই এই দশম মহাবিদ্যার তৃতীয় দেবী বা এই ইষ্ট দেবী যিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী দেবী, তাকে যদি আমরা পুজো পাঠ করি তাহলে এখান থেকে আমরা বেরোতে পারবো বা বুধের প্রতিকার প্রতিবিধান হবে। তাহলে এই ষোড়শী দেবী কীভাবে, তাদের আবির্ভাব কীভাবে এসছে ধরাধামে, সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। বলছি দশম মহাবিদ্যার ইনি হচ্ছেন শ্রেষ্ঠ দেবী। 10টা দেবী রয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দেবী বলা হয়। ইনি শ্রীকুলের সর্বোচ্চ দেবী, উনাকে তান্ত্রিক পার্বতীও বলা হয়। পার্বতী, মা পার্বতীকেও অর্থাৎ তাকে তান্ত্রিক পার্বতী বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। ইনি শ্রীচক্রের অধিষ্ঠাত্রী মহাদেবী। উনার বয়স 16 বছর, একজন বালিকার ন্যায়। মানে একে যদি আমরা এই মা অর্থাৎ মাতাকে যদি আমরা বর্ণনা দিই তাহলে বলছে 16 বছরের একটা বালিকার ন্যায় ইনার চেহারা, এবং তার সঙ্গে সঙ্গে এই 16 বছরের বলে তার জন্য ওনাকে বলা হচ্ছে ষোড়শী মা, মাতা ষোড়শী। এবং এই ত্রিভুবনের সবচাইতে সুন্দরী উনি, তার জন্য তাকে ত্রিপুরা সুন্দরী বলা হয়েছে। এছাড়াও ওনাকে আবার বলা হচ্ছে ললিতা সুন্দরী, আবার বলা হচ্ছে কখনো রাজেশ্বরী, আবার কখনো কখনো মহাসাম্রাজ্ঞী এবং শ্রী সিংহাসনেশ্বরীও বলা হয়েছে তাকে। তাদেরকে কত নামে অভিহিত করা হয়েছে এবং বলা হচ্ছে বিষ্ণুর যে 10টা অবতার আছে, এই 10টা অবতার তার যে 2 হাতের যে 10টা আঙুল সেখান থেকে সৃষ্টি হয়েছে। তাই এই ত্রিপুরা সুন্দরী বা মহা বিদ্যার ষোড়শী মাতা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু, এবং তাকে পূজা পাঠ কীভাবে ওনার আমরা আলোচনা করব যে উনি কীভাবে, ওনার আরও কিছু বর্ণনা রয়েছে সেটা নিয়ে, কিন্তু বলবো যে ওনার হাতে যে চতুর্ভুজা তিনি, এবং এক হাতে তার রয়েছে এক সাইডে ওতে বলে ইক্ষু নির্মিত ধনুক, আর এক হাতে রয়েছে অঙ্কুশ পঞ্চবাণ এবং পাশ, তার 4 হাতে 4টে কিন্তু অস্ত্রের ন্যায় রয়েছে, এবং এক একটা কাজে তিনি কিন্তু ব্যয় করেন। এবং এর সঙ্গে সঙ্গে তিনি যেখানে উপবিষ্ট হয়ে আছেন বা যেখানে উনি থাকেন সেটার জায়গাটা কেমন বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে পঞ্চপেতাসনে অবস্থান করছেন। পঞ্চপেতাসনে অবস্থান করছে এবং যে আসনটা রয়েছে অর্থাৎ যার ওপর আছেন তার 4টে পায়া রয়েছে। এই 4টে পায়া যে ধরুন একটা টেবিলে 4টে পায়া, ওই 4টে পায়াকে এখানে ইঙ্গিত করা হচ্ছে কি না ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এবং ঈশ্বর, অর্থাৎ এই যে 4টে পায়ার কানেকশন রয়েছে। এবং যে ফলকগুলো অর্থাৎ ওই ফলকের উপরে উপবিষ্ট তিনি প্রথম অবস্থায় শয়ন করে রয়েছেন কি না সদাশিব শয়ন করে রয়েছেন, সদাশিব সেখানে শুয়ে রয়েছেন এবং এই সদাশিব শুয়ে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সদাশিবের কি না নাভিপদ্মের সদাশিব শুয়ে আছেন এবং তার নাভিতে একটা পদ্ম অবস্থান করছে এবং সেই পদ্মের ওপর মা ষোড়শী মাতা তিনি কিন্তু বসে আছেন, তিনি এইভাবে বিরাজমান। এই হচ্ছে মূর্তিটার একটা বর্ণনা দিলাম। এবার এই যে আবির্ভাব কি করে হয়েছে, প্রত্যেকটা দেবদেবীর কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্ট কারণে তিনি আবির্ভূত হয়েছেন। শক্তি পূজার ক্ষেত্রে বিভিন্ন আমরা দেখি, তা সেই রকমই মাতা ষোড়শী তিনিও কিন্তু আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। তার কিন্তু নির্দিষ্ট কারণ ছিল। কারণ একটু ব্যাখ্যা করি তাহলে আরও ক্লিয়ার হবে। কারণ আপনি যখন একটা দেবতাকে বা একটা দেবীকে আপনি যখন পুজো পাঠ বা তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধানের জায়গায় আপনি যখন পৌঁছাবেন আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী, তাহলে তার বিষয়ে অনেক কিছু জানারও প্রয়োজন আছে। তাহলে আপনি জানলে পারে
আরও ভালোভাবে আপনি মন থেকে তাকে আরাধনা করতে পারবেন এবং আপনার সমস্যাটা কতটা কিওর হবে সেটাও আপনি বুঝতে পারবেন। এবং আবির্ভাবের ব্যাপারটা যেটা যখনই আসছে সেখানে বলছে একদা মহাদেবকে কি না, মহাদেবের দ্বারা কামদেব, দেখবেন আপনারা এর আগে আলোচনা করেছি যে কামদেব এবং রতি দেবী তারা দুজন স্বামী স্ত্রী ছিলেন এবং সেই কামদেবকে আশ্রয় নিয়েছিলেন কে না, মানে আশ্রয় বলতে এখানে কামদেবকে সাহায্য নিয়েছিলেন মাতা কিন্তু সতী। তিনি যখন স্বয়ং মহাদেব ধ্যানে মগ্ন রয়েছেন, সেই ধ্যানকে ভাঙাতে পারছেন না, কারণ সেই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তাকে কোনো রকমের প্রেম নিবেদন বা তার সঙ্গে যে তার পরবর্তীতে টাইমে তাদের একসময় তাদের মিলন ছিল সেই জায়গাটা সেখানে প্রকাশ করতে পারছে না এবং যেহেতু ধ্যান ভাঙছে না সেই জন্য পরবর্তী স্টেপটা কোনোভাবে সেটা নিতে পারছিলেন না। আমি এইভাবেই বললাম কারণ এর পিছনে অনেক রকমের যুক্তি রয়েছে, অনেক বিষয় রয়েছে, অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তা তখন কি করলেন না, কামদেবের আশ্রয়ে আর কামদেবের সাহায্য চাইলেন মা তার সতী দেবী এবং তখন কামদেব এসে তার কাম বাণ নিক্ষেপ করলেন মহাদেবের ওই ধ্যানমগ্ন মহাদেবের ওপর। যখনই কাম বাণ নিক্ষেপ করেছেন তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে তার ত্রিনেত্র থেকে অগ্নিশিখা ওই কামদেবকে ভস্ম করে দেয়। তারপরে তো অন্যান্য অনেক কিছু হয়েছে এবং সেক্ষেত্রে এই যে ভস্ম অবস্থায় ভস্মীভূত হয়ে যায় এবং সেই ভস্মটা কী করলো না, শুক্রাচার্য পরবর্তী টাইমে সেই ভস্মকে নিয়ে তারপরে অনেক কিছু সেই অভিশাপ থেকে কিভাবে মুক্ত পাবে তার জন্য তার স্ত্রী রতি দেবী অনেক ধরনের কান্নাকাটি করেছে এবং তারপরে শুক্রাচার্য কী করলো, সেই ভস্মটাকে নিয়ে সে কিন্তু একটা মূর্তি স্থাপন করলো এবং সেক্ষেত্রে শিব সেখানে তার প্রাণ ফিরিয়ে দিল এবং যে প্রাণ ফিরিয়ে দিল তখন কিন্তু সেই ভস্য অর্থাৎ সে যে প্রাণ পেল সে কিন্তু আর ওই কামদেব থাকলো না, সে কিন্তু কালচক্রে অর্থাৎ কালক্রমে ইহা বলা হচ্ছে ভণ্ডাসুরে পরিণত হলো এবং এই ভণ্ডাসুর তার এতটাই সে বর পেয়েছিল শিবের কাছে এবং সেই বলছে যে মানে প্রত্যেকটা অর্থাৎ বলছে যত দেবীরা ছিল তাদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করছিল এবং একটা সময় তার উত্তেজনা মানে বলা হয় না একটা লিমিট ক্রস করে যখন লিমিট ক্রস করে যেতে শুরু করলো একটা সময় তিনি কি করলেন না, বলছে ইন্দ্রের অর্থাৎ ইন্দ্রের পত্নী শচী দেবী মাতা তাকেও কিন্তু এইভাবে একটা নোংরা কথাবার্তা বলতে আরম্ভ করলেন। তখন তিনি বাধ্য হয়ে পার্বতী মায়ের কাছে ছুটে গেলেন এবং পার্বতী মায়ের কাছে সমস্ত কিছু বললেন। বলার পরে মাতা পার্বতী তাদেরকে বলল এবং ভীষণভাবে রেগে গেছিলেন এবং তিনি প্রত্যেক দেবদেবীদেরকে বলতে লাগলো, বলছে আদি শক্তির আরাধনা করতে এবং আদি শক্তির আরাধনা করে সেখানে তাদের কিন্তু তোমরা আদি শক্তিকে আরাধনা করো এবং সেখানে কোনো কিছু মানে কিছু সৃষ্টি হবে অবশ্যই। এবং সেখানে এইভাবে বিগত দিনেও আমরা দেখেছি যে এইভাবে তারা যখন কোনো সমস্যায় পড়েছে তারা সেইভাবে আদি শক্তিকে আরাধনা করেছে এবং কোনো না কোনো সেখানে দেবতার উদ্ভব হয়েছে এবং দেবতারা এসছেন ঠিক সেইভাবেই। এবং দেবতারা যখন এইভাবে আদি শক্তিকে আরাধনা করতে লাগলো এবং ত্রিপুরা রাজ্যের মাটিতে বলছে আদি শক্তির ধ্যান করতে লাগলো তখন দেবীর আবির্ভাব হলেন। এই দেবী তিনি পঞ্চবাণ দিয়ে অর্থাৎ এই যে দেবীর আবির্ভাব হলেন তিনি হচ্ছেন সরস্বতী মা বা ত্রিপুরা সুন্দরী। তিনি আবির্ভাব হওয়ার পরেই প্রথম পঞ্চবাণ দিয়ে এই ভণ্ডাসুরকে হত্যা করলেন এবং তারপরে এইভাবেই আর কি তারপরে তার নির্দিষ্টভাবে স্থাপন করা হলো এবং প্রথমে তিনি ত্রিপুরা রাজ্যে যেটা এখন বর্তমানে ত্রিপুরা রাজ্য সেখানে অবস্থান করেন। এবং এখানে কিন্তু একটা জিনিস রয়েছে ত্রিপুরা সুন্দরী, এখানে বলা হচ্ছে চট্টগ্রাম থেকে এনাকে ত্রিপুরা রাজ্যে বলছি মায়ের বাড়িতে স্থানান্তর করা হয়েছিল। এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন রয়েছে, কিন্তু একটা জিনিস জানবেন যে এই ত্রিপুরা সুন্দরী মাকে
স্মরণ করলে, কারণ এখানে আরেকটা বিষয় অবশ্যই বলতে হয়, কারণ মাতা ত্রিপুরা সুন্দরীর যিনি সহচরা, মানে সহচর যারা থাকেন, যারা অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, তারা কে কে ছিলেন? জয়া ছিলেন, বিজয়া ছিলেন, লক্ষ্মী ছিলেন, সরস্বতী ছিলেন, এবং তাছাড়াও সমস্ত দেবতাগণ, এবং কিন্তু এই মাতা ত্রিপুরা সুন্দরীর সহচরী ছিলেন। সেই জন্য দেব অর্থাৎ আপনি যে জ্ঞান অর্জন করছেন, আপনি যে বিদ্যা অর্জন করছেন, বিদ্যার ক্ষেত্রে কোনো বাধা, আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারছেন না, আপনার জীবনের একটা হতাশাগ্রস্ত জায়গা চলছে, আপনার ব্যবসা বাণিজ্য ডাউন হচ্ছে, আপনার ক্ষেত্রে কোনো যোগাযোগ আসছে না, যার কারণ হচ্ছে হয়তো আপনার জন্মছকের বুধ গ্রহ। তাই বুধের ইষ্টদেবী হচ্ছেন এই মাতা ত্রিপুরা সুন্দরী, যে বা ষোড়শী মাতা, যিনি দশমহাবিদ্যার বলা হচ্ছে তৃতীয় দেবী। তাকে আমরা যদি সঠিকভাবে আরাধনা করে তার যদি বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে তার সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে এসে সঠিক দিশাটা পাবেন। কারণ আমি বারবার বলে থাকি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই বিগত দিনে বহু মানুষ এসছে, তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকের মতো জায়গায় তারা ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে একবার শুনুন কতটা ভালো আছে। তখন তার সঙ্গে সঙ্গে বলবো, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখুন। আমার চেম্বারগুলো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। রবিবার কাঁচরাপাড়া, সোমবার ব্যারাকপুর, এবং সোমবার আবার শ্রীরামপুরে পাবেন। মঙ্গলবার করে কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার আর শনিবার করে বাইরে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানের চেম্বারগুলো রয়েছে। যাই হোক, আপনি যে চেম্বারে মনে করছেন দেখাবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন। আজকে একদম সময় নেই। আবার বলবো যে বিগত দিনে যারা এসেছিল তাদের কাছ থেকে শুনুন কতটা ভালো জায়গায় তারা আজকের জায়গায় আছে। সকলেই ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে, মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি
চারিদিকের জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়ে গেলেই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ।
আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।